আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। রাজধানীতে শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি রোববার সকালেও থামেনি। ভোর থেকেই মুষলধারে বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দিনের শুরুতেই চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। বৃষ্টির কারণে অনেক সড়কে ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়ে যায়। পানি এড়িয়ে চলতে গিয়ে ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার রাত 12টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসে এই সময়ের মধ্যে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত। দর্শক, রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আশিক, জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ কেমন দেখছেন, জানাবেন আমাদের। নুসরাত, আপনাকে যতটুকু জানিয়ে রাখি যে বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতার কারণে ঢাকা শহরের যে বিভিন্ন রাস্তা, সেই রাস্তাগুলোতে ইতোমধ্যে যানজটের সৃষ্টি হয়েছে এবং যে পরিবহনগুলো আছে, পরিবহনের আমরা দীর্ঘ সারি দেখতে পাচ্ছি এবং গাড়ি ঘোড়া কোনোভাবেই নড়াচড়া করতে পারছে না, আমরা এতটুকু এখন পর্যন্ত জানতে পারছি। এবং বিভিন্ন জায়গায় যদি আমরা বলি, তীব্র বৃষ্টি, মুষলধারে যে বৃষ্টি সেটি চলমান রয়েছে এবং এ কারণে আমরা এই যে জলাবদ্ধতার কারণে যারা অফিসগামী এবং স্কুলগামী শিক্ষার্থী রয়েছেন তারা সঠিকভাবে তারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারছেন না এবং রাস্তায় জ্যাম থাকার কারণে তারা যে দীর্ঘ যানজটের কারণে তাদের যে অফিস এবং স্কুলে সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু খবর নিতে পেরেছি যে বিভিন্ন স্কুল ইতোমধ্যে তাদের পরীক্ষা এবং ক্লাস কার্যক্রম বন্ধ করেছে, যেহেতু তীব্র বৃষ্টি এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং জলাবদ্ধতার কারণে আমরা এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, এখন পর্যন্ত যেহেতু বিভিন্ন জায়গায় তীব্র বৃষ্টি হচ্ছে, এজন্য আমরা সেই জায়গাগুলো আপনাকে দেখাতে পারছি না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টির কারণে সাধারণ মানুষ তীব্র দুর্ভোগের মধ্যে পড়েছে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, সকাল থেকে যে বৃষ্টিটা আমরা ভোর থেকে আমরা পাচ্ছি, এখানে এখন পর্যন্ত 76 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এবং গত কয়েকদিনের মধ্যে এটি সবচেয়ে বেশি একটা বৃষ্টির আমরা খবর পেয়েছি। এবং মৌসুমি বায়ুর কারণে এবং সমুদ্রে যে তীব্র নিম্নচাপের সৃষ্টি হয়েছে, এর কারণে আগামীকাল পর্যন্ত এই রকম বৃষ্টি আমরা পেতে পারি এবং আশা করছে, আবহাওয়া অধিদপ্তর আশা করছে যে দু একদিনের মধ্যে এই বৃষ্টির তীব্রতা কমে আসবে। এই ছিল রাজধানীর সর্বশেষ বৃষ্টির অবস্থা। ধন্যবাদ। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দী আছে লাখ লাখ মানুষ। বান্দরবানের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী মানবেতর দিন পার করছেন। জেলার প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। জেলা শহরের পানিবন্দী এলাকার প্রায় প্রতিটি ভবনের নিচতলা পানির নিচে তলিয়ে আছে। পানিতে ডুবে আছে রাঙামাটি ও খাগড়াছড়ির নিম্নাঞ্চল। শনিবার কক্সবাজারে পাহাড় ধসে এক গৃহবধূ ও পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। বন্যায় টানা 7 দিন ধরে দুর্বিষহ জীবন পার করছেন জেলার প্রায় 2.5 লাখ মানুষ। জেলা সদর রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে আছে। হবিগঞ্জের সদরের কালীগঞ্জ এলাকায় নদী ভাঙনে প্লাবিত হয়েছে অন্তত 25টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 50,000 মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বিশুদ্ধ পানির খাদ্য সংকটে থাকা বানভাসীরা। আশা কেন্দ্র উঠছি, কোনো আর্থিক সাহায্য কিছু পাইতেছি না। এখন আমরা এখানে আছি, বাসায় গেছি, যাই আবার দেখি সব শেষ। পানি প্রথম কম ছিল, এখন পানি হঠাৎ করে বেড়ে গেছে। এখানে বিষয় হচ্ছে মাটিটা খারাপ হচ্ছে, আমরা দ্রুত উদ্ধার করতে পারি না। একটা মূল কারণ হচ্ছে একটা বাসার ডুবা ছিল। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই পাহাড়গুলা অনেকটা মানে ভেঙে পড়ার মতো, তো প্রতিনিয়ত হচ্ছে, যার কারণে আমরা প্রতিদিনই মাইকিং করছি।
দর্শক, বন্যা পরিস্থিতির সম্পর্কে আরো জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, নদী ভাঙনে প্লাবিত এলাকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। রাকা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত বৃহস্পতিবার রাত থেকে হবিগঞ্জের যে সদর উপজেলার লস্করপুর এবং পৈল ইউনিয়নের যে বন্যা কবলিত গ্রামগুলো রয়েছিল, সেই গ্রামগুলো বর্তমানে অনেকটাই পানি কমেছে এবং প্লাবিত যে বানবাসীরা ছিল, যারা আশ্রয়ণ প্রকল্প কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছিল, তারা ইতিমধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন। এবং আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি, আমি যে জায়গাটি দাঁড়িয়েছি লস্করপুর ইউনিয়নের নোয়াবাদ নামক স্থানে, যেখানে গত শুক্রবার গলা এবং উরাত পানি বলেন, বুক পানি বলেন, এমনটাই এতটুকু পানি ছিল। কিন্তু বর্তমানের যে চিত্র, পানি কমে গিয়ে মোটামুটি এখন বন্যার যে একটা আশঙ্কা ছিল দীর্ঘমেয়াদী বন্যার, সেটা অনেকটাই কমে গেছে। আমি বর্তমান যে নদ নদীর অবস্থাগুলো সেটা যদি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের হবিগঞ্জের যে কয়েকটি নদী রয়েছে, সব নদীর পানির কিন্তু এখন বিপদসীমার নিচেই প্রবাহিত হচ্ছে। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী একটি তথ্য জানিয়ে রাখি, যেটা আমাদের হবিগঞ্জের যে এলাকায় বন্যায় কবলিত হয়েছে, মূলত সেটা সবজি এবং আউশ ধানের একটা মৌসুম ছিল। এখন সেই আউশ ধান এবং সবজির প্রায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি অফিসের তথ্য অনুযায়ী 50 কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাস্তবে কৃষক এবং জনগণ যেটা জানিয়েছেন যে 100 কোটির উপরে ক্ষয়ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এখন পর্যন্ত সরকারিভাবে তাদের সাথে কোনো ধরনের এই যোগাযোগ ক্ষয়ক্ষতি নিয়ে করে নাই এই কর্তৃপক্ষ। এই এলাকাবাসী যারা অভিযোগ করে বললেন যে তারা সত্যিকার অর্থে পানির সংকটে আছেন এবং বিশুদ্ধ পানি না থাকায় তারা সামনে বন্যার পরবর্তী সময় যদি তাদের রোগবালাইয়ের যে একটা আশঙ্কা রয়েছে, সেটা হতে পারে। সব মিলিয়ে হবিগঞ্জের যে বন্যা পরিস্থিতি, যদি আর বৃষ্টি না হয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, তাহলে আমরা বন্যা থেকে যে আকস্মিক যে বন্যার একটা আশঙ্কা ছিল, সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি এমনটাই আশা করি। ধন্যবাদ। দর্শক, এ ব্যাপারে আরো জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, দুর্গত এলাকার কি চিত্র দেখছেন জানাবেন। রাখা, আপনি জানেন গেল এক সপ্তাহ থেকে বান্দরবানের আসলে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে আছে। তবে জেলা সদরের সাথে 7টি উপজেলার সড়ক যোগাযোগও এখনও বিচ্ছিন্ন রয়েছে, কারণ শহরতলিতে বিভিন্ন জায়গায় পাহাড় ধসে পড়ার কারণে এই সড়ক যোগাযোগগুলো বিচ্ছিন্ন রয়েছে। তবে কিছু কিছু সড়কে আসলে সেনাবাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে যোগাযোগ স্বাভাবিক রাখার জন্য। এছাড়াও বান্দরবানের জেলা শহরের আরবিপাড়া, শেরবাংলানগর, ইসলামপুর, মেম্বরপাড়া বেশ এলাকায় আসে পানির নিচে চলে গেছে। তবে আজ সকাল থেকে ধীরে ধীরে পানি কমতে শুরু করছে। তবে শুরু করলেও আসলে এখানকার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ আসলে চরম ভোগান্তিতে আছে, কারণ টানা বর্ষার কারণে তাদের বাড়িঘর এখনও পানির নিচে চলে আছে। শহরের অলিগলিতে এখনও হাঁটু সমান পানি রয়েছে, যার কারণে এখানকার যারা আশ্রয়কেন্দ্র গিয়েছে তারা এখন তাদের নিজ বাড়িতে আসতে পারতেছে না। তবে এখানকার রাঙ্গামাটি এবং বান্দরবানের সাথে রাঙ্গুনিয়া এলাকা একটি সড়ক ধসে হওয়ার কারণে বান্দরবানের সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে বান্দরবান এবং চট্টগ্রামের সাথে আজ সকাল থেকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে প্রায় 550 লোক আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার, সেনাবাহিনীর তরফ এবং বিজেপি, জেলা বিএনপির পক্ষ থেকে আসলে সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে। তবে জেলা শহরের এখনও পানিগুলো জমাট রয়েছে, ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে, যার কারণে এলাকার মানুষগুলো এখনও তাদের বসত বাড়িতে উঠতে পারছে না। এই ছিল আসলে বান্দরবান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা 1 সপ্তাহ ধরে উত্তাল বঙ্গোপসাগর।
বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের পণ্যবাহী ট্রলার ও বোট চলাচল। ফলে মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেন্ট মার্টিন। দেখা দিয়েছে খাদ্য ও নিত্যপণ্যের সংকট। কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে ট্রলার বা ইঞ্জিন চালিত নৌকা ব্যবহার করতে হয় স্থানীয় বাসিন্দাদের, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে এসব নৌযান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খাদ্যবাহী নৌযান পৌঁছাতে না পারায় সেন্ট মার্টিনে দেখা দিয়েছে খাদ্য সংকট। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। শুধু খাদ্য সংকট নয়, বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। যাতায়াত চলাচল টলাল বন্ধ, ওই সেন্ট মার্টিনের অসহায় মানুষ খাইতে লিখতে অনেক কষ্ট হয়ে গেল। পূর্ণ আবহাওয়ার কারণে সাগর খুবই উত্তাল আর প্রচুর বৃষ্টি হচ্ছে। মোটামুটি আমরা ঘরবন্দি অবস্থায় আছি আর টেকনাফ থেকে সেন্ট মার্টিন যোগাযোগ বিচ্ছিন্ন। আমার খুব গুরুত্বপূর্ণ কাজ থাকার পরেও আমি কক্সবাজারে যেতে পারতেছি না। এখান থেকে কোনো ট্রলার সাইডে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছে না। ব্লু মেরিন এনার্জি লিমিটেড যেটা আমাদের থেকে টাকাগুলো শুষে নিচ্ছে, কিন্তু আমাদেরকে বিদ্যুৎ সাপ্লাই আজকে 6 দিন যাবত দিচ্ছে না। তবে জেলা প্রশাসক বলছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোস্টগার্ডের সহায়তা নিয়ে ওখানে আরো কয়েক মেট্রিক টন চাল, শুকনো খাবার আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি। আমরা যেখানে বিদ্যুৎ নাই সেটা আমরা দ্রুত এটা সারিয়ে তোলার ব্যবস্থা করব। সমুদ্র শান্ত না হলে সেন্ট মার্টিনের সংকট আরো গভীর হতে পারে, এমন আশঙ্কা এখন দ্বীপবাসীর। আবরার মাহি, RTV। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ভোর 4:19 রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিবিদের বয়স হয়েছিল 94 বছর। বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর সংবাদে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির শীর্ষ নেতারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। উত্তরের জনপদে আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে তিস্তা। রংপুরের গঙ্গাচড়ায় ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। চলতি বছর তীর সংরক্ষণ কাজ শুরু হলেও ধীর গতির অভিযোগ স্থানীয়দের। এদিকে তিস্তার পানি কমার সঙ্গে লালমনিরহাটে শুরু হয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে বসতভিটা, ফসলি জমি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। রংপুর ও লালমনিরহাট প্রতিনিধির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদির সুলতানা। নদীর তীরে দাঁড়িয়ে সখিনা বেগম দেখছেন চোখের সামনে ধসে পড়ছে বাপদাদার ভিটেমাটি। প্রতিদিন একটু একটু করে নদী এগিয়ে আসছে আর সরে যাচ্ছে মানুষের নিরাপদ স্থান। কারো উঠান নেই, কারো ক্ষেত নেই, আবার কেউ হারিয়েছেন জীবনের শেষ সম্বলটুকু। ভাঙনের মুখে চরম অনিশ্চয়তা দিন কাটছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার সীমান্তবর্তী মর্নেয়া ও লক্ষ্মীটারির মানুষের। এই পর্যন্ত আমার বাবার মাটি মনকান 3-4 দিন চলে গেল, তাই একটু তাড়াতাড়ি বাবা খুবই একটা চেষ্টা করবেন। ভাঙন শেষ হওয়ার পরে যদি কাজ করি তো লাভ নাই, বাড়িঘর ভেঙে যাচ্ছে, যাতে দ্রুত এটা ব্যবস্থা নেয়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি, বাড়ছে দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে যে কাজ দিয়েছে সে কাজ জরুরি না হয়ে অতি ধীর গতিতে হচ্ছে এবং ওখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পানি উন্নয়ন বোর্ডের ওনার ডিরেক্ট তদারকিতেই হয়েছে। তারপরেও যেটা বললেন যে অনিয়ম হচ্ছে বা এরকম কিছু আছে, এটা খতিয়ে দেখা হবে। এদিকে লালমনিরহাট সদরের রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে তিস্তা নদীর প্রবল স্রোতে বিলীন হয়ে যায় 15টি বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ মাছের ঘের। এতে নিঃস্ব হয়েছে হাজারো মানুষ। হরিণচড়া এলাকার বৃদ্ধা সখিনা বেগমের স্বামীর কবর ও স্মৃতি বিজড়িত বসতভিটা নদীতে বিলীন হওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। আল্লাহ আমরা করে থাকবো, করে যাবো, করে কি কর্ম, এখন নদীতে গেছি সব গুলিয়ে। আবার ভাঙন শুরু হয় তাহলে আমাদের পেছনে যে তুলক বাড়ি আছে একটা বিলীন হয়ে যাবে। এখানে গভীর হওয়ার কারণে যে জীবক দিছে এটা ধুয়ে চলে যায়।
স্থায়ীভাবে নদী খনন চাই, তিস্তা নদী খনন চাই। এদিকে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করার চেষ্টার কথা জানান এই কর্মকর্তা। পানির এই ওঠানামার কারণে আমাদের তিস্তার বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। এসব পয়েন্টে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি। দ্রুত স্থায়ী বাদ দিলে তিস্তার ভয়াবহ ভাঙন থেকে বাঁচবে হাজার হাজার একর ফসলি জমি, বসত ভিটা, এমনটাই দাবি নদীর পাড়ের মানুষের। নাদিরা সুলতানা, RTV। একদিনের সফরে আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে 2টি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথাও রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী থেকে সর্বস্তরের মানুষ। বরিশাল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সরকার প্রধান হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী সোমবার সকাল 6:30টায় ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে শুরুতেই গৌর নদীর বাটাজোর ও নগরীর বধ্যভূমি সংলগ্ন এলাকায় পৃথক 2টি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে ঘিরে গোটা দক্ষিণাঞ্চলের মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ লোক রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে বরিশালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো। মাননীয় প্রধানমন্ত্রী বরিশালে বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, সেই হারিয়ে যাওয়া পরিবেশকে ফিরিয়ে আনার জন্য একটি মহৎ উদ্যোগ। বরিশালে দেখেন একটি স্টেডিয়াম রয়েছে, এখানে দীর্ঘদিন খেলা হয় না, দ্রুত এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া উচিত। প্রধানমন্ত্রীর এ সফর বরিশালের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান সহ অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মত দলীয় নেতা সহ বিশিষ্ট জনদের। যাওয়ার আগে উনি সবকিছু দিয়ে দিচ্ছে সেই এলাকায়, আমাদের 6 লেন, আমাদের রেল লাইন, আমাদের ভোলা বরিশাল সেতু। আমরা বরিশাল জেনারেল হাসপাতালকে 250 বেডে উন্নতি করার মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে দাবি, সে দাবি করছি। গোলার গ্যাসটা যদি আমরা পাই, গোলার ব্রিজটা যদি হয়, তবে আমাদের এই জায়গায় ভারী ইন্ডাস্ট্রি হবে, আমাদের ইপিজেড হবে, অনেক ব্যবসায়ীরা উৎসাহিত হয়ে আসবে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের কথা জানিয়েছে প্রশাসন। এসএসএফ এর দেওয়ার সমস্ত নির্দেশনা, পরামর্শ সবকিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং আমরা আশাবাদী আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আমরা খুব সুন্দর একটি প্রোগ্রাম আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সরকার প্রধানের এ সফর শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং বরিশাল বিভাগে সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বরিশালবাসীর। সুলাইমান কবির, RTV। বগুড়ায় থামছে না শিশু ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার মতো ঘটনা। পুলিশ বলছে কেবল গত 6 মাসে জেলায় ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে প্রায় 70টি। গেল বৃহস্পতিবারও শহরের নিশিন্দারায় 5 বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সিজু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেছে পুলিশ। বগুড়া প্রতিনিধি ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মাত্র 2 সপ্তাহ আগে বগুড়ায় 8 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক ও ইমামকে গণপিটুনি ও গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই ফের ঘটেছে আরও একটি ধর্ষণ চেষ্টার ঘটনা। গত বৃহস্পতিবার বিকেলে নিশিন্দারা উত্তরপাড়ায় 5 বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করে মোহাম্মদ সিজু নামে 32 বছর বয়সী এক ব্যক্তি। প্রতিবেশী শিশুর সাথে খেলা করার সময় কৌশলে ছাদে ডেকে নেয় অভিযুক্ত সিজু। এ সময় শিশুর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই আটক করা হয় অভিযুক্ত সিজুকে। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি শিশুর পিতার। আইনিভাবে এটার একটা সুরাহা সর্বোচ্চ শাস্তি চাচ্ছি। 5 বছরের বাচ্চাকে যদি মানুষ রেপ করতে চায়, তাহলে বাচ্চারা বড় হবে কি করে? শিশুর নিরাপত্তা ও মানসিক সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি এবং এর সাথে আরও কোনো কিছু জড়িত আছে কিনা বা আরও কোনো অপরাধ তার সাথে সংগঠিত করেছে কিনা সেই ব্যাপারটা তদন্তাধীন। আর
ওই পরিবারের নিরাপত্তার স্বার্থে আমরা তাদের সাথে খোঁজ খবর রাখছি। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলছেন এই আইনজীবী। যদি দৃষ্টান্তমূলক এই 19 দিনে বিচার করা, 10 দিনে বিচার করা, 5 দিনে বিচার, 4 কর্মদিবসে একটা বিচার হচ্ছে, এটা যদি এই বিচারগুলো হতো, এভাবে হতো, তাহলে কিন্তু এরকম অন্তত সমাজে একটা ইম্প্যাক্ট, একটা রেজাল্ট পড়তো। শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি এমন অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাকিব আল হাসান, RTV। অ্যান্টিবায়োটিক মুক্ত মাংস উৎপাদনকারী রঙিন মুরগির জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগে আয়োজিত অনুষ্ঠানে গবেষণাটির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। দীর্ঘ 15 বছরের গবেষণায় নতুন একটি রঙিন মুরগির জাত উদ্ভাবন করেছেন। এ জাতের মুরগি 62 সপ্তাহে 205টি ডিম দিতে সক্ষম। চমৎকার খাদ্য রূপান্তর দক্ষতার পাশাপাশি অ্যান্টিবায়োটিক মুক্ত নতুন জাতটির মাংস উৎপাদন ক্ষমতাও বেশি। ফলে খামারিরা নিরাপদ মুরগি সরবরাহের মাধ্যমে লাভবান হচ্ছেন। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এই পুরো গবেষণা প্রকল্প পরিচালিত হয়েছে। ঢাকার একটি উন্নত গবেষণাগারে এই মুরগির মাংস পরীক্ষা করা হয়। পরীক্ষায় মাংসে কোনো অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশও পাওয়া যায়নি, ফলে এটি সম্পূর্ণ নিরাপদ। বর্তমানে মাঠ পর্যায়ে এর ব্যাপক সাড়া মিলছে। বাজার চাহিদার কারণে অনেক খামারি নির্ধারিত 50 দিনের পরিবর্তে 10 থেকে 12 সপ্তাহ পর্যন্ত এই মুরগি পালন করছেন। এরপর প্রতি কেজি 700 টাকা পর্যন্ত উচ্চ মূল্যে বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের 3য় দফায় জোরালো বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পাল্টা জবাবে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। দুই দেশের এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে আবারও উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। বাণিজ্যিক জাহাজে হামলার জেরে মাত্র 1 সপ্তাহে ইরানে 3য়বার জোরালো বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান বড় ভুল করেছে এবং এখন তাদের এর খেসারত দিতে হবে। মার্কিন আগ্রাসনের জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ওয়াশিংটনে সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে এই প্রণালী পার না হতে দেয়ার হুঁশিয়ারি IRGCর। মার্কিন এই হামলার পরপরই দক্ষিণ ইরানের বন্দর আব্বাস ও চাবাহার সহ বেশ কয়েকটি উপকূলীয় শহরে তীব্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে সক্রিয় করা হয়েছে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে যুদ্ধবিরতি শেষ ঘোষণা করে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে হত্যার যে কোনো পরিকল্পনার জবাবে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দিয়ে ট্রাম্প বলেন, তেহরানের দিকে 1000 ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে। কোনো আঘাত আসলে ইরানকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। বিপরীতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই ও প্রতিশোধের ডাক দিয়েছেন। ওমান ও কাতারের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা চললেও দুই পরাশক্তির অনড় অবস্থানে পুরো বিশ্ব এখন গভীর সামরিক শঙ্কায়। আজহার স্বপ্নিল, RTV। বিশ্বকাপে অংশ নেওয়ার 16 দিন পরেই না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণ আফ্রিকার 25 বছর বয়সী উদীয়মান মিডফিল্ডার জেডেন অ্যাডামস। চলতি আসরের দেশের হয়ে গ্রুপ পর্বের 3টি ম্যাচে অংশ নেওয়া মামেলোদি সানডাউন্সের এই ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আফ্রিকার ক্রীড়া অঙ্গনে। তবে দক্ষিণ আফ্রিকায় জার্সিতে 9 ম্যাচ খেলে 2 গোল করা এই মিডফিল্ডারের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।